সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, পরিবার নিয়ে ভালো আছো এবং বিগত ক্লাসের যে পাঠটি আমরা আলোচনা করেছিলাম সেটি তোমরা বাসায় অনুসরণ করেছো। তো আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তাহলে মূল পাঠে যাওয়ার আগে চলো দেখে নেওয়া যাক যে আজকে আমরা আসলে কোন বিষয় নিয়ে আলোকপাত করব, কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের পাঠ পরিচিতি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে আমরা কোন পাঠটি আলোচনা করব? অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এর নিয়ে আলোচনা করব আমরা। তো আমি সাথে আছি তোমাদের সাথে রঞ্জন চন্দ্র দাস, সহকারী শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আজকের যে আলোচনা তা থেকে মূলত তোমরা কি কি শিখতে পারবে বা জানতে পারবে বা কোন শিক্ষার ফল তোমাদের অর্জন হবে, কারবারি অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবে বা ব্যবসায় অর্থায়ন। তো পূর্বে আলোচনা করা হয়েছিল যে ব্যবসায় অর্থায়ন কি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা, অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য যে অর্থ প্রয়োজন তা কোথা থেকে, কিভাবে, কখন সর্বনিম্ন মূলধন ব্যয়ে সংগ্রহ করা যাবে এবং তার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কিভাবে মুনাফা অর্জন করা হবে, সেটি হচ্ছে ব্যবসায় অর্থায়ন, অর্থাৎ তহবিল বা অর্থ সংগ্রহ ও তা কিভাবে ব্যয় করা হবে বা তার ব্যবস্থাপনা। তাহলে নীতি ব্যাখ্যা করতে হবে। তাহলে কারবারি অর্থায়ন করার জন্য বা ব্যবসা অর্থায়ন করার জন্য কিছু নীতি অনুসরণ করা অত্যাবশ্যকীয়। সেই নীতিগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, অর্থাৎ একজন ফিনান্সিয়াল ম্যানেজার যিনি আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো সম্পাদন করে থাকেন, ব্যবসায়ের কার্যাবলী সুচারুরূপে পরিচালিত করার জন্য তিনি যে কাজগুলো করে থাকেন সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। যে অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা ব্যাখ্যা করতে পারবে। অর্থায়ন বলা যায় যে পৃথিবীর সৃষ্টির একবারে সূচনা লগ্নে তখন কিন্তু কোনো অর্থায়ন ছিল না। তখন দ্রব্যের বিনিময় দ্রব্য বা বার্টার সিস্টেম চালু ছিল, যে একজন ব্যক্তি একটি দ্রব্যের বিনিময়ে আরেকজন থেকে তার চাহিদার আরেকটি দ্রব্য বিনিময় করত। পরবর্তীতে মুদ্রার প্রচলন, কাগজি নোটের প্রচলন, এগুলোর মাধ্যমে অর্থনীতি আরো গতিশীল হয়েছে, সুগঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় অর্থায়ন বলা যায় যে চর্চা করার প্রচলন শুরু হয়েছিল। তাহলে কারবারি অর্থায়নের নীতি কি, আমরা যদি আগে আলোচনা করতে যাই কারবারি অর্থায়নের নীতি, তাহলে কারবারি অর্থায়নের নীতি কি আমাদের তো জানতে হবে। তাহলে কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবার বা ব্যবসায়ের জন্য প্রয়োজন মাফিক তহবিল বা মূলধন বা অর্থ স্বল্প ও দীর্ঘ মেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়। তাহলে বলা হয়েছে যে কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য বা ব্যবসার জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ। তাহলে একটি ব্যবসায় শুরু করতে গেলে বিভিন্ন ধরনের খরচ রয়েছে, এই যে খরচের সমষ্টি তাকেই মূলধন বলা হয়। যেমন একটি দোকানের ভাড়া নেওয়া বা তার স্যালামি প্রদান করা, ডেকোরেশন করা, তার দোকানের জন্য বিভিন্ন মালামাল ক্রয় করা, বিজ্ঞাপন প্রচার করা, বিক্রয় কর্মী নিয়োগ দেওয়া, তাদের বেতন, বিদ্যুৎ বিল, আপ্যায়ন খরচ, এসব চলতি খরচ এবং স্থায়ী খরচ মিলে তার নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাহলে এই তহবিল কোথা থেকে বা কোন উৎস থেকে, ব্যক্তিগত না বাহ্যিক উৎস, অভ্যন্তরীণ বা বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করা হবে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী তহবিল থেকে সংগ্রহ, কোন তহবিল থেকে সংগ্রহ করা হবে,
এবং এই তহবিল কিভাবে ব্যয় করা হবে। তাহলে এই সংক্রান্ত ব্যবস্থাপনা যেটা আমরা কিভাবে করবো এবং কিভাবে করলে আমাদের সর্বোত্তম মুনাফা অর্জিত হবে। তাহলে ব্যবসার মূল উদ্দেশ্যকে আমি প্রথম সেশনে বলেছিলাম যে ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনই হচ্ছে মূল লক্ষ্য। তাহলে একটি ভূ পরিমণ্ডলে একটি দেশের সীমানায় বৈধভাবে কার্য সম্পাদন করে মুনাফা অর্জনের প্রত্যাশাকে বলা হয়েছে ব্যবসা। তাহলে এখানে মুনাফা হচ্ছে মূল বিষয়, তবে অবশ্যই তার জন্য বৈধ উপায়ে উপার্জন করতে হবে। তাহলে কারবারি অর্থায়নের নীতিকে মোট ৩টি ভাগে ভাগ করা হয়েছে। তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি, কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। তাহলে আমরা দেখে নেই যে তারল্য বনাম মুনাফা নীতি বলতে আসলে কি বোঝানো হয়েছে। তাহলে তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য অনুসৃত নীতিকে তারল্য বনাম মুনাফা নীতি বলে। এখানে দুটো নতুন শব্দ রয়েছে যা তোমাদের জন্য বোধগম্য নয়। তারল্য হচ্ছে নগদ অর্থ, নগদ অর্থ এবং মুনাফা। তাহলে তোমরা যখন পড়তে শুরু করেছো, তোমরা হিসাব বিজ্ঞান আশা করি পড়ছো এবং কয়েকটি ক্লাসও হয়েছে। তো সেখানে একটি বিষয় বলা আছে মেন অধ্যায়ে যে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি বা ইকুইটি। তাহলে সেখানে বলা হয়েছে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে একজন মালিক একটি ব্যবসায়ে যে পরিমাণ মূলধন বিনিয়োগ করছে, অর্থ বিনিয়োগ করছে, তার কি প্রত্যাশা রয়েছে? তার প্রত্যাশা রয়েছে মুনাফা, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ব্যবসায় যে মুনাফা করবে মালিক তার কিছু অংশ আনুপাতিক হারে তুলে নিবে। ঠিক আছে, তাহলে এই যে মুনাফা, তাহলে তারল্য এবং সবসময় ব্যবসায় কিছু নগদ টাকা থাকতে হয় লেনদেনের সুবিধার্থে এবং চলতি খরচ নির্বাহের জন্য। তাহলে এই দুটোর মধ্যে কি করতে হবে? অবশ্যই একটি ভারসাম্য রাখতে হবে। তারল্য মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা করা অর্থায়নের একটি অন্যতম নীতি। তাহলে তারল্য বা নগদ অর্থ মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধি করলে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। তাই উক্ত নীতি অনুযায়ী তারল্য এবং বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে মুনাফার ভারসাম্য রক্ষা। এখন মনে করো তোমার এটি নির্দিষ্ট সময় শেষে কিছু মুনাফা হয়েছে। তাহলে মনে করো এই জানুয়ারি মাস শেষে ব্যবসা থেকে ১ লক্ষ টাকা মুনাফা হয়েছে। তাহলে এটা হচ্ছে তরল অর্থ তোমার ক্যাশ বাক্সে রয়েছে। এই টাকাটা যদি তুমি মনে করো যে মুনাফা এবং পুরো টাকাটাই নিয়ে যাবে বা মালিক উত্তোলন করবে, মালিক তার ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তাহলে কি দেখা যাবে? ব্যবসায় তারল্য সংকট দেখা যাবে। আবার যদি কি করা হয়, তারল্য বা নগদ অর্থ কি করা হয়, নগদ অর্থ বেশি রাখলে তাহলে আমাদের রেখে দিলাম, আমরা নিয়ে গেলাম না, সবই রেখে দিলাম, তাহলে আমাদের কি কমে যাবে? মুনাফা যাবে। কারণ ওই নগদ অর্থ দিয়ে আমাদের কি করতে হবে? কাঁচামাল ক্রয় করতে হবে, বিক্রয় কর্মী বেতন দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, বিজ্ঞাপন খরচ দিতে হবে এবং অন্যান্য চলতি ব্যয় মেটাতে হবে। তাহলে আমরা যদি ওই ব্যয়গুলো না করি তাহলে আমাদের আবার আয় কমে যাবে। তাহলে এমন ভাবে বিনিয়োগ করতে হবে যাতে তারল্য ঘাটতি দেখা না দেয়, আবার অতিমাত্রায় তারল্য রেখে দেওয়ার জন্য বিনিয়োগ কমে না যায়। তাহলে দুটোর মধ্যে সবসময় কি করতে হবে? ভারসাম্য রেখে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরে রয়েছে উপযুক্ততার নীতি, অর্থাৎ ব্যবসায়ের উপযোগী তথা চলতি মূলধন, স্বল্প মেয়াদী উৎস এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদী উৎস হতে সংগ্রহের নীতিকে উপযুক্ততা নীতি বলে। তাহলে এটি বিশদভাবে যদি আমরা একটু ব্যাখ্যা করি যে ব্যবসায়ের উপযোগী তথা চলতি মূলধন, তাহলে চলতি মূলধনের পরিমাণ খুবই কম। কারণ মনে করো যেই খরচগুলো সবসময় করতে হয় এবং তার স্বল্প সময়ের জন্য সুবিধা পাওয়া যায় এবং বারবার করতে হবে, সেগুলো হচ্ছে চলতি মূলধন। যেমন বিক্রয় কর্মীর বেতন তোমাকে প্রতি মাসেই দিতে হবে, বিদ্যুৎ বিল প্রতি মাসেই দিতে হবে এবং সেটি দেওয়ার ফলে তুমি ১ মাসের উপযোগিতা পাবে, ১ মাস তার সুবিধা ব্যবহার করতে পারবে এবং পরের মাসে তোমাকে আবার পে করতে হবে। এরপরে রয়েছে বিজ্ঞাপন খরচ এবং কাঁচামাল ক্রয়। তাহলে এগুলো বারবারই তোমাকে করতে হবে এবং এটি নির্দিষ্ট সময় শেষে এটি থেকে আর কোনো সুবিধা পাওয়া যাবে না। স্থায়ী মূলধন, যেমন তুমি ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করেছো, তাহলে এটা দীর্ঘ সময় পর্যন্ত কি করা যাবে? ব্যবহার করা যাবে। যন্ত্রপাতি কিনেছো, এগুলো তুমি দীর্ঘ সময় ধরে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। কয়েক বছর, ১০ বছর, ২০ বছর, ৩০ বছর পর্যন্ত তুমি এর থেকে সুবিধা পাবে। সে কারণে এগুলো বলা হয়েছে স্থায়ী।
তাহলে এই যে ব্যবসার উপযোগী তথা চলতি মূলধন স্বল্পমেয়াদী উৎস, তাহলে স্বল্পমেয়াদী উৎস কি, যেগুলো খুব কম সময়ে আমাকে পরিশোধ করতে হবে 1 বছরের মধ্যে। মধ্যমেয়াদী 1 থেকে 5 এবং 5 থেকে পরবর্তী সময় পর্যন্ত হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে স্বল্পমেয়াদী উৎস থেকে যদি তুমি মূলধন সংগ্রহ করো, তাহলে অবশ্যই তোমাকে খুব দ্রুত 1 বছরের মধ্যে কি করতে হবে, তা পরিশোধ করতে হবে, এবং এর পরিমাণ কম হওয়ায় তা দ্রুত সময়ে পরিশোধ করা যায়। এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদী উৎস, তাহলে স্থায়ী মূলধন ক্রয় করতে যেমন জমি, নানান কোঠা, দোকান, যন্ত্রপাতি এগুলো ক্রয়ের জন্য বিশাল পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, এবং তা পরিশোধ করা স্বল্প সময়ের মধ্যে বা কম সময়ের মধ্যে সম্ভব নয়। তাই এই মূলধনগুলো কি করতে হবে, দীর্ঘমেয়াদী, অর্থাৎ যা 5 বছরেরও বেশি সময়ে পরিশোধ করা যাবে, এই ধরনের উৎস থেকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। এবং এই ধরনের উৎসের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যারা দীর্ঘ সময় পর্যন্ত তা পরিশোধের সময় দিয়ে থাকে এবং স্বল্প সুদে। উপযুক্ততার নীতি অনুসারে ব্যবসায়ের যেসব ব্যয় নিয়মিত হয় সেগুলো স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়, এবং বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন মেশিন ক্রয়, দালান কোঠা নির্মাণ প্রভৃতি ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদী উৎস ব্যবহার করা হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী অর্থ প্রদান করে, আমি একটু আগে বলেছি। আবার প্রতিষ্ঠানের বিক্রয়লব্ধ আয় দ্বারা চলতি মূলধনের সংস্থানে, তাহলে অন্যান্য যে ছোটখাটো খরচগুলো আছে তা কি করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে ব্যবসায়ের যে মুনাফা তা থেকেই আংশিক গ্রহণ করে তা যেন সম্পাদন করা যায়। এরপর হচ্ছে কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। তাহলে তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে ঝুঁকি বন্টিত হয়, হ্রাস পায়। এই নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতে প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব। তাহলে এটা বিভিন্ন ভাবেই হতে পারে। তাহলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান সবসময় কি করে, অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে, আমরা ভবিষ্যতে কি ঘটবে তা জানি না। তাহলে পণ্য বৈচিত্র্যায়ন বলতে যে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করা। তাহলে দেখা যায় যে একটি পণ্যের চাহিদা কমলে অন্য একটি পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যারা এখনো চাহিদা রয়েছে, বিপুল চাহিদা রয়েছে, সেই ধরনের শুধুমাত্র একটি পণ্য নিয়ে ব্যবসা করে থাকে। সেই পরিস্থিতিটি সম্পূর্ণ ভিন্ন। কিন্তু যদি তুমি দেখো যে একটি মুদি দোকান, তারা রকমারি পণ্য বিক্রয় করে থাকে বা ডিপার্টমেন্টাল স্টোর, তাহলে ওখানে যদি শুধুমাত্র একটি ভোগ্যপণ্য নিয়ে কি করা হয়, ব্যবসা করা হয়, তাহলে সেটি ঝুঁকির উদ্ভব করতে পারে। কারণ কি, বলা যায় যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে কি হয়, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক কোনো দুর্ঘটনার কারণে কি হতে পারে, ওই ভোক্তা শ্রেণীর চাহিদা পরিবর্তিত হতে পারে, বা ওই পণ্য থেকে তাদের চাহিদা অন্য একটি পণ্যে স্থানান্তরিত হতে পারে, তার অন্য একটি পণ্য ভালো লাগতে শুরু করতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি রকমারি পণ্য বা বিভিন্ন রকমের পণ্য রাখা হয়, তাহলে কি হবে, তাহলে তার ব্যবসা চলমান থাকবে, ব্যবসায়িক লেনদেন চলমান থাকবে, এবং প্রত্যাশিত মুনাফা অর্জিত না হলেও মুনাফা কিছুটা অর্জিত হবে। তাহলে এই জন্য কি করতে হবে, কারবারির বৈচিত্র্যায়ন যদি করা হয়, তাহলে ঝুঁকিটা কি হবে, বন্টিত হবে, ঝুঁকিটা কমে যাবে। এরপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপক, যে কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন হলো আর্থিক ব্যবস্থা, অর্থাৎ যিনি এই কাজগুলো সুচারুরূপে সম্পাদন করেন তিনি হচ্ছেন আর্থিক ব্যবস্থা। তাহলে এগুলো আমি একটু আগে আলোচনা করেছি এবং প্রথম সেশনেই আলোচনা করেছি যে তহবিল সংগ্রহ কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে। এরপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আসলে মূলত একজন আর্থিক ব্যবস্থাপক কোন কোন কাজগুলো সম্পাদন করে থাকেন। তাহলে একটি রয়েছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, এবং আরেকটি রয়েছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। তো চলো দেখে নেওয়া যাক। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। অর্থায়ন সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়, যে কোথা থেকে আমি সংগ্রহ করবো। একটু আগে আমি বলেছি যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তাহলে স্বল্পমেয়াদী হচ্ছে যে 1 বছরের কম সময়ের জন্য, মধ্যমেয়াদী 1 থেকে 5 বছর, এবং 5 বছর থেকে তদূর্ধ্ব হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন। তাহলে এর মধ্যে কোন উৎসটি তুমি নির্বাচন করবে, কোন উৎসটি তোমার ব্যবসায়ের জন্য সর্বোত্তম হবে, এবং এসব সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে
অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা, যে আমি কোথা থেকে কিভাবে এই মূলধন সংগ্রহ করব। এক্ষেত্রে সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্প মেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। কারণ তুমি যদি দীর্ঘমেয়াদী অনেক বেশি পরিমাণ মূলধন চলতি ব্যয়ের জন্য সংগ্রহ করো এবং স্বল্প মেয়াদী উৎস থেকে, তাহলে কখনোই তা ব্যবসায়ের মুনাফার মাধ্যমে পরিশোধ করা সম্ভব হবে না। এই জন্য অবশ্যই স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য বা অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য যে বিশাল পরিমাণের মূলধন তা দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করতে হবে। এরপর হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত বলতে মূলত তহবিল ব্যবহারের প্রক্রিয়াকে বোঝানো। তুমি অর্থ সংগ্রহ করেছো, এবার তোমাকে ব্যয় করতে হবে। কোন কোন খাতে ব্যয় করবে, কোন কোন খাতে কিভাবে ব্যয় করলে ব্যয়টা সর্বোত্তম হবে, অর্থাৎ অপচয় হবে না এবং তা থেকে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে। তাহলে এই সিদ্ধান্তের আওতায় প্রতিষ্ঠানের জন্য স্থায়ী ব্যয় নির্বাহ, মেশিন ও আসবাবপত্র ক্রয় ইত্যাদি কাজে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা, অর্থাৎ কোন উৎস থেকে আমার আয় আসবে এবং কোন উৎসে আমাকে ব্যয় করতে হবে, তাহলে এর মাধ্যমে একটি পরিকল্পনা করার মাধ্যমে আমরা একটি দিক পাই, ধারণা পাই। এরপর রয়েছে আমাদের অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা। বলেছিলাম যে পূর্বে বা একেবারে যদি তুমি প্রাগৈতিহাসিক যুগে যাও, মানুষ সৃষ্টি সূচনা লগ্ন থেকে, তখন কোনো ব্যবসায় কার্যক্রম ছিল না, অর্থায়ন সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। শুধুমাত্র তখন মানুষ পশু শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে দিন যাপন করতো। এর পরবর্তীতে মানুষ কৃষিকাজ, চাকার আবিষ্কার, এরপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এগুলোর মাধ্যমে তারা কি করেছে, বিভিন্ন ধরনের পণ্য এবং সেবা সম্পর্কে ধারণা লাভ করেছে। এরপরে আসলো বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময় প্রথা। তাহলে দ্রব্য বিনিময়ের প্রথার মাধ্যমে তারা একজনের দ্রব্য আরেকজনের সাথে বিনিময় করে তাদের চাহিদা মেটাতো। পরবর্তীতে যখন এটি বিশাল আকার ধারণ করলো, তখন অর্থায়নের সূচনা ঘটলো। তাহলে এটা কিভাবে শুরু হয়েছে এবং কোন কোন সময় তা আরো উন্নতি লাভ করেছে, সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। যে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরে উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষায়িত এবং বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে। তাহলে বলা হয়েছে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লব ঘটার পরে যে যন্ত্রের ব্যবহার, অর্থাৎ কৃষি কাজে বলো বা অন্যান্য কারখানাতে বলো, তখন শুধুমাত্র ম্যানুয়াল বা মানুষের নিজের হাতেই কাজ করতে। এর পরবর্তীতে কি করা হয়েছে, সেই জায়গাগুলোতে মেশিনারিজের ব্যবহার শুরু হয়েছে এবং দ্রুত সময়ে উৎপাদন এবং সর্বোত্তম উৎপাদন এবং নির্ভুলভাবে উৎপাদন নিশ্চিত হয়েছে। তাহলে এর ফলে উৎপাদন কৌশলগুলো আরো কি হয়েছে, জটিলতর হয়েছে এবং বিশেষায়িত বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আরো উৎকর্ষতা, অর্থাৎ আরো ফিনিশড প্রোডাক্ট, সবচেয়ে সুন্দর বলা যায় যে পণ্য আমরা তৈরি করছি। এখন দেখা যাচ্ছে যে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বর্তমান সময়ে মানুষের হাতের ছোঁয়া ছাড়া অনেক দ্রব্য কি হচ্ছে, উৎপাদিত হচ্ছে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজগুলো কি করা হচ্ছে, এরকম রোবোটিক মেশিন দ্বারা সম্পাদন করা হচ্ছে, যা মানুষের দ্বারা সম্ভব নয়। এরপর বলা হচ্ছে 1930-এর পূর্ববর্তী দশক। তাহলে এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়, অর্থাৎ সবাই মিলে একসাথে আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোন কোন প্রতিষ্ঠানের সাথে কোন প্রতিষ্ঠানে একত্রীকরণ হওয়া উচিত, এই সংক্রান্ত রূপরেখা দিতে আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে হয়। তারাই একত্রীকরণে বিশাল অঙ্কের অর্থ সংস্থান ও আর্থিক বিবরণী তৈরি করার দায়িত্ব পালন করে। তাহলে তোমাদের কাছে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটি সম্পূর্ণ নতুন বিষয়, কিন্তু ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হিসাবের মাধ্যমে বোঝা যায় যে তোমার কত ব্যয়ের মাধ্যমে তুমি কত টাকা কি করেছো, আয় করেছো এবং সকল খরচ বাদ দেওয়ার পরে তোমার কাছে মুনাফা কত টাকা রয়েছে এবং বর্তমানে সেই সময় বা সেই ফিসক্যাল ইয়ারে, আর্থিক বৎসরে তোমার কত টাকার সম্পদ রয়েছে এবং কত টাকার দায় রয়েছে। দায় বলতে কত টাকা তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে সামগ্রিকভাবে এর মাধ্যমে কি করা যায়, একটি ধারণা লাভ করা যায় যে আমার বর্তমান ব্যবসায়ের পরিস্থিতি কেমন এবং সেই অনুযায়ী পরবর্তীতে পরিকল্পনা গ্রহণ করা যায়। এরপর বলছে 1930-এর দশক। তাহলে একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি। তারা যে প্রক্রিয়াটা শুরু করতে চেয়েছিল সেখানে সেটি সফলতার মুখ দেখেনি। আগের দশকে একীভূত অনেক প্রতিষ্ঠান পরের দশকে দেউলিয়া হয়। দেউলিয়া বলতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং যে আর্থিক ক্ষতি হয় তাতে তারা সে দায় পরিশোধ করারও কি ছিল না, তাদের সম্ভব ছিল না এবং আদালত কর্তৃক তারা কি হয়, দেউলিয়া ঘোষিত হয় যে তারা এই দায় পরিশোধের আরো
সম্ভব নয় বা তাদের দ্বারা সম্ভব নয়। তাহলে উপরন্তু 30-এর দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়েছে, অর্থাৎ এই যে আর্থিক কোম্পানিগুলোকে একত্রীকরণের যে পরিকল্পনা তাদের ছিল, অনেক লাভজনক প্রতিষ্ঠানও কি হয়, ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। তাহলে সেমতো অবস্থায় কারবারগুলো পুনর্গঠন করে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত্ব থেকে রক্ষা করা যায় এই ব্যাপারে আর্থিক ব্যবস্থাপক বিশেষ দায়িত্ব পালন করেন। তারা পরিকল্পনা করেন কিভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লাভের মুখ দেখানো যাবে। এই সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা যায়। তাহলে একটা বিষয় এখানে ছোট্ট একটু আলোচনা করা দরকার। যদিও এটার বিশদ আলোচনা আমরা সপ্তম অধ্যায়ে শেয়ার, বন্ড, ডিবেঞ্চারে আলোচনা করব। তাহলে শেয়ার কি? মালিকানার অংশ। তোমাদের কাছে মনে হতে পারে যে বিষয়টি কি? তো শেয়ার অর্থ হচ্ছে মালিকানার অংশ, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হচ্ছে? শেয়ার বলা হচ্ছে। তাহলে ব্যবসাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে মনে করো এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী এবং সমবায় সংগঠন। এর বাইরেও রাষ্ট্রীয় কারবার রয়েছে, যদি এটি এখন আলোচিত হয় না। তাহলে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থের প্রয়োজন দেখা যায়। এরপর 140-এর দশক, এই সময় সুষ্ঠুভাবে কারবার পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা, অর্থাৎ নগদ অর্থের। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়ন সে দায়িত্ব পালন করে। এরপর হচ্ছে 1950-এর দশক। এই দশকে অর্থায়ন পূর্বেও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্পের মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণ কাজে নিয়োজিত করে। দেখো এখানে এক এক দশকে কি হয়েছে, এক একটি বিষয় নিয়ে আলোকপাত করেছে আর্থিক ব্যবস্থাপকরা, সেটি নিয়ে কাজ করেছে। 1960-এর দশক, এই সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা। তাহলে মনে রাখবে যে 1960-এর দশক থেকে কি হয়েছে? আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়েছে। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। তাহলে কি বলা হয়েছে? অর্থায়ন মূলধন বাজারকে, অর্থাৎ শেয়ার বাজার, এটা আমি বিশদভাবে আরেকটি সেশনে আলোচনা করব। শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের মালিক, ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ারের বাজার দর সর্বাধিকরণই ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য। 1970-এর দশক পরে আমরা চলে যাব। 1970-এ আরো হয়েছে যে দশকে কম্পিউটার অধ্যায়ের শুরু, অর্থাৎ উৎপাদন কৌশল বলা হয়েছিল জটিলতর এবং সূক্ষ্ম বিষয়গুলোকে রোবোটিক মেশিনের মাধ্যমে সম্পাদন করার জন্য এখানে কি যুক্ত হয়েছে? এখানে কম্পিউটার যুক্ত হয়েছে, যা শুধু উৎপাদন কৌশলই নয়, কারবারি অর্থায়নকেও কি করেছিল? পাল্টে দিয়েছিল। এরপর বলা আছে 80 দশক। তাহলে ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে কি হয়? আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বন্টন ও প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণে ছিল অর্থায়নের মূল বিষয়। তাহলে 1980 সালে কি করা হয়েছে? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়েছে। ব্যবসায় ওই আর্থিক বছরে মোট কত টাকা খরচ হয়েছে, মোট কত টাকা আয় হয়েছে, মোট কত টাকা দায় আছে এবং মোট কত টাকা সম্পদ রয়েছে, সেই জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা এবং তার বিশ্লেষণ করার অর্থায়নের মূল বিষয় ছিল। এরপরে আছে 1990-এর দশক। তাহলে আধুনিক অর্থায়নের সূচনা। আধুনিক অর্থায়নের সূচনা ঘটেছে 1990 সালে। তাহলে 1960-এর দশমিক এই সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। বলা হচ্ছে 1960-এ যাত্রা শুরু হয়েছে এবং 1990-তে আধুনিক অর্থায়নের কি হচ্ছে? সূচনা, গোড়াপত্তন ঘটেছে। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করেছিল। তাহলে বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে পণ্য আনা এবং পাঠানো, তার যে বিভিন্ন জটিলতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, বাধা ছিল, সেগুলো কি হয়েছে? পারস্পরিক সহযোগিতা, চুক্তি এবং সমঝোতার মাধ্যমে কমে গিয়েছিল বা হ্রাস পেয়েছিল। অর্থায়নও এ সময় আন্তর্জাতিকতা লাভ করে। তাহলে এই যে এক দেশের পণ্য আরেক দেশে যাওয়া, তার সাথে যে সম্পৃক্ত অর্থায়ন, সেটিও কি করা হয়েছে? আন্তর্জাতিক লাভ করেছে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে, আরেকদিকে বিশ্বের কোন মূলধনী বাজার কি প্রকৃত ও কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক তা অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। তাহলে এখানে একটি ছোট্ট বিষয় আমি আলোচনা করি, সেটি হচ্ছে আমাদের দেশ উন্নয়নশীল দেশ এবং উৎপাদন বা অন্যান্য কিছুতে আমরা স্বয়ংসম্পূর্ণ নই। আমরা অনেক সেক্টর গুলোতেই উন্নয়ন করেছি, যেমন ফিশারিজ, কৃষি, মৎস্য, গার্মেন্টস শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে আমরা
উন্নয়ন করছে, কিন্তু প্রযুক্তি ক্ষেত্রে আমরা একেবারে পিছিয়ে আছি। তাহলে বেশিরভাগ প্রযুক্তি পণ্য আমাদের কি করতে হয়, দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। ওষুধ শিল্পের সাথে রিলেটেড যে যন্ত্রপাতি, সেগুলো কি করতে হয়, আমাদেরকে সবসময় বাইরে থেকে আমদানি করতে হয়। তাহলে একটি দেশ যখন স্বয়ংসম্পূর্ণ নয়, খাদ্যপণ্যের মধ্যে অনেক খাদ্যপণ্য রয়েছে, যেমন পেঁয়াজ, রসুন, আদা, মসলা, তাহলে এগুলো আমাদের দেশে খুব একটা চাষ হয় না। ফলে আমাদেরকে প্রচুর পরিমাণে এগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। তাহলে এক দেশের প্রতি যে আরেক দেশের ইন্টারডিপেন্ডেন্ট বা নির্ভরশীলতা, তার মাধ্যমে আন্তর্জাতিক অর্থায়নের কি হচ্ছে, সূচনা ঘটেছে। তাহলে যে দেশে যে পণ্য নেই, সেই দেশ বা কম খরচে পাওয়া যায়, তারা সেই দেশ থেকে সেগুলো কি করছে, আমদানি করছে। আর অন্যান্য দেশ সেখানে তা রপ্তানি করছে। তাহলে এর অনেক বাধা ছিল, যা আস্তে আস্তে কি হয়েছে, দূর করা হয়েছে। এগুলো আমি নেক্সট সেশনে এই সমস্যাগুলো আলোচনা করব। মূলধন বাজার, শেয়ার, তারপরে মনে করো অর্থায়নের যে প্রতিবন্ধকতা, সেগুলোর জন্য একটি সেশন প্রয়োজন, সেগুলো আমি সেই পরের সেশনে আলোচনা করব। এরপর বলা আছে অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা, বিক্রয় করা হলো। তাহলে আমি চিন্তা করবো যে আমার মুনাফা প্রয়োজন, তাহলে কোথায় এই পণ্যগুলো প্রস্তুত করলে আমি সর্বনিম্ন খরচে প্রস্তুত করতে পারবো। যেমন পৃথিবীর ইউরোপের অনেক বড় বড় দেশ, বলা যায় ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, আমাদের দেশে পোশাক তৈরি করে তারা আবার সেগুলো তাদের দেশে নিয়ে যায় এবং সেখানে তারা এগুলো অনেক বেশি দামে বিক্রয় করে মুনাফা অর্জন করে। তা আমাদের দেশে লেবার কস্ট বা শ্রমিকের মূল্য এতই কম যে পোশাক উৎপাদনে খুব কম খরচ হয় এবং সর্বোত্তম পোশাক পাওয়া যায়। সে কারণে ইউরোপের বিভিন্ন দেশ এবং অনেক বিশাল বড় বড় ব্র্যান্ড গুলো, যেমন নাইকি, অ্যাডিডাস, তারা আমাদের দেশে কি করে, পণ্যদ্রব্য, জুতা, পোশাক এগুলো তৈরি করে এবং তাদের দেশে নিয়ে গিয়ে এগুলো বিশাল অঙ্কের বা অনেক বেশি মুনাফা দিয়ে বিক্রয় করে। তবে কেন তারা এখানে আসছে, কারণ আমাদের দেশে শ্রমিকের মজুরি কম, ফলে পোশাক তৈরিতে অনেক কম খরচ হয় এবং মুনাফা সর্বোচ্চকরণ হয়। এই কারণেই আসছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটা, যে কোন দেশে কোন পণ্যের চাহিদা রয়েছে এবং আমাদের দেশে তার উদ্বৃত্ত পণ্য উৎপাদিত হয় এবং সেগুলো আমরা সেখানে রপ্তানি করে মুনাফা অর্জন করতে পারি। তাহলে অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার একটি প্রায়োগিক সমাধানের ক্ষেত্র, যা হিসাব রক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলো কি করা, সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী সেশনে আমি যে বিষয়গুলো আমার মনে হয়েছে তোমাদের জন্য আরেকটু আলোচনা করা, যেহেতু তোমরা একেবারেই নতুন এবং এই বিষয় সম্পর্কে অবগত নও, তাহলে সেই বিষয়গুলো নেক্সট সেশনে আলোচনা করব। শেয়ার বাজার, যৌথ মূলধনী ব্যবসায়, অর্থায়ন প্রতিবন্ধকতা, আমদানি রপ্তানি বাণিজ্য, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোকপাত করব। আজকের ক্লাসে তোমাদের সক্রিয় অংশগ্রহণের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে আলোচনা আমি করেছি তা যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রয়োজনে আমি পরবর্তী সেশনে তা অ্যাড করে আবার পুনরায় আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই পাঠগুলো পুনরায় বাসায় অনুশীলন করবে। ধন্যবাদ।